এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, আপনাদের সঙ্গে রয়েছি আমি মুনি ইউসুফ। দর্শক, আপনারা জানেন জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে 2 বছর আগে যে পরিবর্তনের প্রত্যাশা নিয়ে নতুন রাজনৈতিক যাত্রা আমরা অধ্যায় সূচনা করেছিলাম। আজ আসলে 2 বছর পর আমরা কোথায় আছি, আমাদের প্রত্যাশা প্রাপ্তির বাস্তবতাটা আসলে কোথায় দাঁড়িয়ে, সেজন্যই আমরা আজকে শিরোনাম রেখেছি 24 থেকে 26 প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণ। দুজন সম্মানিত অতিথি রয়েছেন আমার সঙ্গে। রয়েছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সাবেক উপদেষ্টা মুখপাত্র এনসিপি, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সাধারণ সম্পাদক G9, আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন, নেক্সট কলে দেখানোর নাম্বারে আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমাদের সম্মানিত দুজন অতিথির কাছে। আমি জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া আপনার কাছে শুরুতে আসতে চাই। আমরা যদি জুলাই আগস্টের কথা বলি, 2024-এর স্মৃতিচারণ আমাদের করতেই হবে। সেখানে আমরা জানি মার্চ টু ঢাকা কর্মসূচি একদিন এগিয়ে আনার পিছনে আপনার ভূমিকা ছিল। এবং গতকালকে আপনাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক রিফাত রশিদ, তিনি যেমন করে বলেছেন সেই ঘটনার স্মৃতিচারণ করতে যে শেখ হাসিনাকে একটি ব্রিদিং স্পেস দিয়ে আবার সেটি কেড়ে নেওয়ার মাধ্যমে সরকারের প্রস্তুতির কৌশল ভেঙে দেওয়া হয়েছিল। এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো, সে সময় আসলে মাঠ পর্যায়ের বাস্তবতা এবং রাজনৈতিক মূল্যায়ন সবচেয়ে বেশি কোনগুলো ছিল আপনার কি মনে হয়? আপনার কাছ থেকে আসলে জানতে চাচ্ছি। সেই সময়টাতে আসলে প্রতি ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি পরিবর্তন হচ্ছে এবং ইনফরমেশন আমাদেরকে অনেকেই সহযোগিতা করছিল, অনেক সাংবাদিক, প্রশাসনের ভেতরেরও অনেক কূটনৈতিক ইনফরমেশন দিয়ে। তো প্রতি ঘন্টায় ঘন্টায় পরিস্থিতি পরিবর্তন হচ্ছে, সরকারও তাদের পরিকল্পনা পরিবর্তন করছে, নতুন কর্মপন্থা নিচ্ছে আন্দোলন দমানোর জন্য। আমাদেরকেও ওইভাবে আসলে নিজেদের সিদ্ধান্ত পরিবর্তন করতে হচ্ছিল। তো 3 আগস্টের এক দফা ঘোষণার পরে স্বাভাবিকভাবে আমরা পরবর্তী রোডম্যাপটা নির্ধারণ করি যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজনকে নিয়ে সমাবেশ করার মধ্য দিয়ে আমরা একটা সম্মিলিত সাপোর্ট নিয়ে আসবো। তো 5 তারিখ আমাদের কর্মসূচি যেটা ছিল সেটা হচ্ছে সিভিল সোসাইটি, শ্রমিক, তারপরে নারীদের, ছাত্রদের, আলাদা আলাদা কমিউনিটি নিয়ে আলাদা আলাদা সমাবেশ সারা দেশে করা হবে সারাদিন, এবং তাদেরকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা হবে। এবং 6 তারিখ লং মার্চের একটা পরিকল্পনা ছিল। এবং এটা সঙ্গত কারণেই স্বাভাবিকভাবেই কেউ যদি রংপুর থেকে ঢাকায় আসতে চায়, তাকে তো একটা প্রস্তুতির সময় এবং আসার সময় একদিনের মতো একটা সময় তো দিতে হয়। ওই জায়গা থেকে 6 তারিখ লং মার্চ ঘোষণা করা হয়। 4 তারিখ দুপুরের দিকেই আমি ঘোষণা করেছিলাম। তো সিদ্ধান্ত ছিল যে আমাকে দায়িত্ব দেওয়া হয় ঘোষণা করার। তো ঘোষণা করার সময়টাতেই আমাদের কাছে আবার পরিবর্তিত বিভিন্ন ধরনের ইনফরমেশন আসা শুরু করে, যে ওই দিন বিকালে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ার একটা শঙ্কা, এটা আমাদের কাছে আসে, ইনফরমেশনটা আসে। এবং আরও আমরা জানতে পারি যে ঢাকার আশেপাশের বিভিন্ন জেলা থেকে বাসে করে, ট্রাকে করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ঢাকায় আসছে। তো তাদের একটা পরিকল্পনা ছিল ঢাকার দখলটা নেয়া। তো তখন আমরা আসলে আবার রিথিঙ্ক করা শুরু করি আমাদের সিদ্ধান্তটা। এবং একই সাথে এটা যেমন আওয়ামী লীগের জন্য ব্রিদিং স্পেস নষ্ট করে দেয়, একই সাথে আমাদের জন্য কিন্তু কঠিন ছিল। কারণ বিকালবেলা যদি আমি ঘোষণাটা দিই, পরের দিন সকালের মধ্যে ঢাকায় আমরা বুঝতে পেরেছিলাম যে সব জেলা থেকে মানুষ পৌঁছাতে পারবে না, এবং এটাই স্বাভাবিক। আশেপাশের কিছু জেলা থেকে হয়তো পৌঁছাতে পারবে, কিন্তু তারপরে সিদ্ধান্তটা নিতে হতো, কারণ পরিস্থিতিটাই এমন ছিল যে ঢাকা দখল করার এবং এই সময়টাকে কাজে লাগানোর একটা পরিকল্পনা সরকারের ছিল। আবার আমরা এও ইনফরমেশন পাই যে সরকারের সম্পূর্ণ কন্ট্রোল আর নাই। সশস্ত্র বাহিনী থেকে শুরু করে প্রশাসনের ভিতরে অনেকেই সরকারের অর্ডার মানছে না, শুনছে না এবং ঠিকভাবে কমপ্লাই করছে না। ফলে এটাও আমাদের জন্য একটা গ্রিন সিগন্যাল ছিল। 3 আগস্ট থেকে মোটামুটি হওয়া শুরু করে। তো তখনই আমি তখন দিনের বেলায়, দুপুরের পরে, নাহিদ ইসলাম তিনি আন্দোলনে ছিলেন এবং নিরাপত্তার জন্য সঙ্গত কারণে তার ফোন বন্ধ ছিল। তো সবার সাথে কনসাল্ট করে যে সিদ্ধান্ত পরিবর্তন করব, সেই পরিস্থিতিটা ছিল না। ফলে যাদেরকে আমি অনলাইনে পেয়েছি, রিফাত ছিল, কাদের ছিল, আমরা 6-7 জন একটা গ্রুপ কলে এসে ওদের থেকে মতামত নিয়ে স্টেক হোল্ডারদেরকে জানিয়ে আমি সিদ্ধান্তটা পরিবর্তন করে একদিন এগিয়ে নিয়ে আসি। তো এটা সিদ্ধান্তটা ফ্রুটফুল হয়েছে বলে হয়তো সবাই এখন এটাকে একটা যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখে, কিন্তু ফেল করলেও একই সাথে ওই ভয়টা ওই সময়টা তো সেই সময়টা ওই শঙ্কা তো ছিলই। জি, ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, 24-এর 3 আগস্ট সেনা সদরের দরবারে সেনাবাহিনীর পক্ষ থেকে বেসামরিক জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করা একটি সুস্পষ্ট, আমরা একটি অনুসন্ধানী প্রতিবেদনে সেটি স্পষ্ট হয়েছে এবং সেখানে জনগণের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করা হবে না এমন অবস্থান আমরা জানতে পেরেছিলাম। আপনার মূল্যায়নে কি বলে যে সেনাবাহিনীর এই অবস্থানে কি 5 আগস্টের যে রাজনৈতিক পট পরিবর্তন হলো এবং শেখ হাসিনা সরকারের পতনকে ত্বরান্বিত করেছে?
জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক আসিফ এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। ৩ আগস্ট বা ৪ আগস্ট ওই টাইমটা আমি জেলে ছিলাম। ফলে তাৎক্ষণিকভাবে ওই সময়ের পরিস্থিতি আমার অবজার্ভ করার সুযোগ হয়নি। সেই সময় রেডিও ছিল আমার রুমে, রেডিওর মাধ্যমে যতটুকু জানতে পারতাম। আর নতুন নতুন আসামি যারা যেত বা জেল পুলিশ তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন পেতাম। তাতে তখন মনে হচ্ছিল যে মাঝখানে যখন ৫ জন সমন্বয়ককে ভাতের হোটেলে নিয়ে গেল এবং তাদের দিয়ে একটা স্টেটমেন্ট লিখিয়ে সেটা প্রচার করলো এবং তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক বলল যে তারা আন্দোলন উইথড্র করছে, কৃষি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক একজন স্টেটমেন্ট দিল। ওগুলো যখন আমরা শুনছিলাম জেলের ভেতরে বসেও আমরা হতাশ হচ্ছিলাম। কিন্তু পরে আবার যখন এই যে ৩ আগস্ট বা এই আগস্টের এই টাইমটা এসে বিশেষ করে এই ৫ জন সমন্বয়ক বের হওয়ার পরে তারা যখন আবার ঘুরে দাঁড়ালো তখন আমরা আবার আশাবাদী হয়ে উঠলাম। কিন্তু পরবর্তীতে এসে এই জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আর আমার ওই ২০ দিনের জেল খাটার যে ঘটনা, এটা নিয়ে একটা বই লিখেছি। গত বইমেলার মানে ২৪-এর বইমেলায় লিখতে গিয়ে আমি আসার পরে তো সংবাদ মাধ্যমে ঘাটাঘাটি করেছি এবং বোঝার চেষ্টা করেছি যে কি হয়েছিল। আমার মনে হয় যে সেনাবাহিনী সত্যিকার অর্থে দেশপ্রেমিক বাহিনীর পরিচয় দিয়েছে এইবার। অনেক কিছুতেই তাদের বিভিন্ন সময়ে ভালো ভূমিকা যেমন আছে, বিতর্কিত ভূমিকাও আছে। দেশের গণতন্ত্র নস্যাৎ করার মতো অভিযোগ আছে, গুম খুনে তাদের বাহিনীর সদস্যরা র্যাবে এসে সেটা করেছে, এরকম নানাবিধ অভিযোগ আছে। কিন্তু দেশের মানুষের পক্ষে একদম নিঃশর্তভাবে যে দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই ৫ই আগস্টের ঘটনায়। তারা যখন দেখেছে, এবং এটা কেন হলো, আমার ধারণা যেটা হয়েছে সেটা হচ্ছে যে একটা পর্যায়ে যখন আন্দোলনটা পাবলিক বিশ্ববিদ্যালয় এবং রাজনৈতিক দলের সদস্যদের অংশগ্রহণের বাইরে ছড়িয়ে গিয়ে এটা যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, ইংলিশ মিডিয়াম স্কুল, সাধারণ স্কুল, গৃহবধূ সবাই সম্পৃক্ত হয়ে পড়লো, তার মধ্যে বিশেষ করে যখন ইংলিশ মিডিয়াম স্কুল এবং প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা ব্যাপক হারে নামলো, ওইখানে কিন্তু এই সেনাবাহিনী, এই পুলিশ অফিসার, এই আমলা, এই যে একটু এলিট ক্লাস যারা, এদের সন্তানরা পড়ে। ফলে তাদের তখন গুলি চালাতে একটু হলো বুক কেঁপেছে আমার ধারণা। তা একই সঙ্গে হচ্ছে যখন পরিস্থিতি বুঝতে পারছে যে শেখ হাসিনার দিন শেষ, তাকে আর রক্ষা করা যাবে না, যেভাবে ছাত্র জনতা যে মাঠে নেমে গেছে, পাশাপাশি এটা যদি তারা মরিয়া হয়ে শেখ হাসিনার নির্দেশ পালন করতেও যায় তাহলে গুলিটা চালাবে কার বুকে? যেখানে বন্দুক তাক করে সেখানেই দেখে তার সন্তান, তার ভাতিজা, তার ভাগ্নে, তার আত্মীয়, তাদের সন্তানরা। সুতরাং এইটা আমার মনে হয় একটা মনস্তাত্ত্বিক চাপ তাদের উপর বাড়তি তৈরি করেছে এবং সেনাবাহিনী খুব ওয়াইজলি দেশের পক্ষে, মানুষের পক্ষে ভূমিকা নেওয়াতে আরও রক্তক্ষয় হয় নাই। সেনাবাহিনী এই ভূমিকায় নামলেও শেখ হাসিনাকে রক্ষা করতে পারতো না, হয়তো পাওয়ার অন্য কারো হাতে চলে যেত বা সেনাবাহিনী নিজেই নিয়ে নিতে পারতো, সেরকম হতে পারতো। কিন্তু তাতে অনেক জীবনহানি বাড়ত, অনেক জানমালের ক্ষতি বাড়ত। শেখ হাসিনার পতন নিশ্চিত হয়ে গেছে ৩ তারিখের পর থেকে, কিন্তু সেনাবাহিনী ভূমিকাটা নেওয়াতে শেখ হাসিনার পক্ষে তারা গুলি না চালানোতে, রাস্তায় না নামাতে ওইভাবে জীবনহানি আর বাড়েনি, যতদূর বেড়েছে। তাই সেই হিসেবে সেনাবাহিনীর ভূমিকাটা আমার কাছে মনে হয়েছে খুবই ওয়াইজ ছিল। একদম। আসিফ মোহাম্মদ সজীব ভাইয়া, ওর প্রতিবেদনেই দাবি করা হয়েছে যে ৫ আগস্ট সকালে শেখ হাসিনা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন, আর একই সময় সেনাপ্রধান রাজনৈতিক নেতাদের সেনা সদরে ডাকেন, প্রতিবেদনে বলা হয়েছে। এনসিপি প্রায় অভিযোগ করে অনেক রাজনৈতিক দল সুযোগ সন্ধানী আচরণ করেছে, কিন্তু সেই মুহূর্তে রাজনৈতিক দলগুলোর যদি সম্পৃক্ততা না থাকতো, এই যে দেশে তো আরও বড় অরাজকতা হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা আপনার কেমন মনে হয়েছে? প্রথমত শান্ত ভাই যথার্থ বলেছেন যে আমি যখন একটা অভিজ্ঞতা শেয়ার করি, আমি যখন ডিবিতে ছিলাম তো একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছিল আমাকে খাবার দেওয়ার জন্য আর কি। তো একটা রুমে আলাদা আলাদা করে তো আমাদেরকে রেখেছিল। তো সে খাবার দিতে এসে তার ফোনটা বের করে ছবি দেখাচ্ছে যে আমার মেয়ে হচ্ছে তোমাদেরকে পছন্দ করে, সে জানতে চাইছে যে তুমি কেমন আছো। তো আমার সাথে একটা সে ছবি তুলে নিয়ে গেল, তার মেয়েকে দেখাবে। তো ওই অফিসারটা তো আর মাঠে গেলে গুলি চালাবে না, স্বাভাবিক। তো এটাই আসলে আন্দোলনটা যখন জনগণের হয়ে যায় তখন এই প্রশাসনের ভেতরের লোকজনেরও আসলে সেখানে গুলি চালাতে, এটার বিরুদ্ধে অবস্থান নিতে অনেকেরই হাত পা কেঁপেছে এবং অনেকে ওই অবস্থান থেকে তারা সরে এসেছে। তো রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে আমার মনে হয় যে রাজনৈতিক দলগুলোর যে
ক্যান্টনমেন্টে যাওয়া, এটাকে আমরা দেশের গণতন্ত্রের জন্য এক ধরনের তাদের সিদ্ধান্ত মেকিং এক ধরনের ভুল বলে রিড করি, এবং তখনও আমরা আমাদের এই অবস্থানে ছিল। এবং তখন আমাদের রাজনৈতিক দলগুলো যারা যারা গিয়েছেন তাদের সাথে, তাদের মধ্যে জোনাস সাকিব ভাইয়ের সাথেও কথা হয়েছিল, তখন আমরা তাকেও এটা জানিয়েছি। কারণটা হচ্ছে আমরা মনে করি যে যেই গণভ্যুত্থানটা হয়েছে, এই গণভ্যুত্থানটা হওয়ার পরে রাজনৈতিক দলগুলোর উচিত ছিল আমাদের সাথে বসে রাজনৈতিক এই পরবর্তীতে কি সরকার আসবে না আসবে, নির্বাচন কবে না হবে, এটা তো পলিটিক্যাল সিদ্ধান্ত, এটা তো মিলিটারি ডিসিশন কিংবা এটা অন্যান্য কারো ডিসিশন না। তারা স্টেক হোল্ডার হতে পারে, তাদের সাথে আমরা আলোচনা করতে পারি, বাট তারা এটার মূল ড্রাইভিং ফোর্স হওয়া উচিত না। তো এই রাজনৈতিক সিদ্ধান্তটা রাজনৈতিক দলগুলোর আমাদের সাথে বসে নেওয়া উচিত ছিল। তো কিন্তু আমার মনে হয় যে তারা হয়তো ওই সময় এটা মেজারও করতে পারে নাই যে তাদের অথরিটি বা তাদের দায়িত্বটা কতটুকু ছিল। তো তারা ওই অথরিটিটা আরেকজনকে গিয়ে দিয়ে এসেছে, এবং ওইখানেই কিছুটা কম্প্রোমাইজের জায়গা আসলে তৈরি হয়েছে। সেই জায়গা থেকেই আমরা, এবং দেখেন মিটিংটা ডাকা হয়েছিল 5 আগস্ট সকাল 11টায়, এবং সকাল 11টায় তো শেখ হাসিনা পালিয়ে যায়নি, শেখ হাসিনা সিটিং অবস্থায় আছে। তো ওই অবস্থায় আপনি ওই মিটিংয়ে কেন যাবেন, এটা একটা কোশ্চেন। এই কোশ্চেনের উত্তর এখন পর্যন্ত আমরা পাইনি। তবে এটা সত্য যে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের মধ্যে কেউ কেউ সেই মিটিংয়েও বলেছেন যে আমরা এখানে একা বসে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি না, যারা আন্দোলন করছেন, আন্দোলনের নেতৃত্বে আছেন, তাদের সাথেও আমাদের বসা প্রয়োজন, যারা এই মুহূর্তে জনগণের প্রতিনিধিত্ব করছেন তাদের সাথেও আমাদের বসতে হবে। জি, আপনি কয়েকদিনের ঘটনা দেখেছেন, কয়েকদিনের এই যে জুলাই নিয়ে যে কথাগুলো চলছে, বিশেষ করে জুলাই কার যেটি আপনি আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছেন, যে আমি যদি প্রথম আপনাকে যদি বলি যে জুলাই কার, তাহলে জুলাই আমাদের কারোই থাকবে না, জুলাই আমাদের সবার। এবং এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ঐক্যের আহ্বান জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ, এবং তিনি বলেছেন এই ঐক্য ভেঙে গেলে আসলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটতে পারে, এরকমভাবেই তিনি বলেছেন। যে আপনার মতে বাস্তবে কি জুলাইয়ের চেতনা এখনো জাতীয় ঐক্যের ভিত্তি হতে পেরেছে কিনা? আজকে 2 বছর পরে এসে আমরা কি বলতে পারি? অনেকখানি এখনো আছে। শোনেন, রিয়ালিটি হচ্ছে যখন গণঅভ্যুত্থান হয় তখন বাংলাদেশে মোটা দাগে 2টা পক্ষ ছিল। একটা পক্ষ হচ্ছে শেখ হাসিনার ফ্যাসিবাদের পক্ষ, খুনি, গণহত্যাকারী, লুটপাটকারী, গুম খুনকারী একটা পক্ষ। আর একটা পক্ষ হচ্ছে বাকি সকল রাজনৈতিক অরাজনৈতিক শক্তি যারা দেশে গণতন্ত্র চায়, মানবাধিকার চায়, বাক স্বাধীনতা চায়, একটা নতুন বাংলাদেশ চায়। সেই ফলে 2টা পক্ষ, 2 পক্ষের মধ্যে একটা পক্ষ পরাজিত হয়েছে, গণহত্যা করেছে, পালিয়ে গেছে। আর একটা পক্ষ পরে এসে এরা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশে একটা অভাবনীয় ঘটনা ঘটেছে এই 24-এ, যেটা বাংলাদেশের ইতিহাসে আগে কখনো ঘটেনি। সেটা হলো গিয়া কে নাস্তিক, কে আস্তিক, কে ধর্ম ব্যবসায়ী, কে মধ্যপন্থী, কে কার বিরুদ্ধে কি অভিযোগ, এইসব নিয়ে আগে নানান মেরুকরণ হতো এবং শর্ত জুড়ে দেওয়া হতো যে এ মঞ্চে থাকলে আমি ওই মঞ্চে যাব না, এই আন্দোলনে এই দল থাকলে আমরা এর সঙ্গে যেতে পারি না। তো জুলাই গণ অভ্যুত্থানে এই সব একাকার হয়ে গিয়েছিল। প্রত্যেকের একটা গোল ছিল যে ফ্যাসিবাদকে তারাও আগে। তো ওইখানে ওইটা হওয়ার পরে আবার প্রত্যেকে যারা যারা স্টেক হোল্ডার তার স্টেক এসে ফিরে গেছে। বিএনপির একটা রাজনীতি আছে, তার একটা অবস্থান আছে, জামায়াত ইসলামের একটা আলাদা রাজনীতি আছে, বামপন্থী দলগুলোর বা অন্যদের মধ্যপন্থী যারা তাদের আলাদা আলাদা রাজনীতি আছে। এনসিপি হওয়ার আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হিসেবে তার একটা মাস ছিল, সেই মাসটাও আবার ফ্র্যাগমেন্টেড হয়ে গেল ডিউ টু তারা যখন পলিটিক্যাল পার্টি করলো তখন তারা একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার হয়ে গেল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাদের জায়গায় ফিরে গেল, সাধারণ ছাত্রদলের ছাত্ররাও তো ছিল এর সঙ্গে, তারা ছাত্রদল হিসেবে বিএনপির সুরে কথা বলা শুরু করলো। শিবিরও তো ছাত্র হিসেবে এই ছাত্র জনতার অভ্যুত্থানে ছিল, তারা জামাতের ছাত্র সংগঠন হিসেবে রোল প্লে করা শুরু করলো। ফলে এই যে ছাত্রদের মধ্যে অনেকগুলা ভাগ আলাদা আলাদা হয়ে গেল, কেউ নিষ্ক্রিয় হলো, আর মেরুকরণ আলাদা আলাদা হয়ে গেল, রাজনৈতিক দলগুলো হলো। ফলে এই প্ল্যাটফর্মে এই মতভিন্নতা, এই প্রতিযোগিতা, এই যে এটাকে যদি আপনি বলেন যে ফাটল ধরা বা আলাদা হয়ে যাওয়া, এটা হবে, এটা অবধারিত, এটা পৃথিবীর সব দেশে সকল গণঅভ্যুত্থান এবং বিপ্লবের পরে এটাই হয়েছে। কিন্তু একটা জায়গায় ঐক্য আমি মনে করি এখনো আছে। নিজেরা সংসদে ঝগড়া বিবাদ করবে, বাকবিতণ্ডা করবে, যুক্তিতর্ক করবে, বাইরে এসে এরা একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করবে, কেউ কেউ বাজে শব্দও বলছে, সেটা আমরা দেখছি। কিন্তু যখন শেখ হাসিনার প্রশ্ন আসবে, আওয়ামী লীগের প্রশ্ন আসবে, ফ্যাসিবাদের পুনরুত্থানের কোনো সম্ভাবনা তৈরি হবে, আই ডু বিলিভ ভেরি ফার্মলি
যে এই সব দলগুলো আবার দেখবেন ওই ইস্যুতে এক হয়ে যাবে। ফলে রাজনৈতিকভাবে আলাদা আলাদা প্ল্যাটফর্ম, আলাদা স্টেক হোল্ডার হতে তাদের এই আচরণটা এটা খুব মানে অনাকাঙ্ক্ষিত এমনও আমি বলবো না। আর আমরা একটা গণঅভ্যুত্থানের ৩৬ দিনে দীর্ঘদিন ধরে এই সোসাইটি, এই কালচার, এই মানসিকতায়, এই শিক্ষা ব্যবস্থায়, এই রাজনীতিতে বেড়ে ওঠা মানুষ আমরা ৩৬ দিনে আমাদের ভেতরটা পরিবর্তন হয়ে যাবে সেটাও কাঙ্ক্ষিত না। ফলে যেটুকু দূরত্ব আছে এটা হওয়ারই কথা, আবার যেখানে ঐক্য থাকার কথা সেটা এখনো আছে, সেটা যেন নস্যাৎ না হয়। নস্যাৎ না হয়। একজন দর্শক আছেন ফোনে। যে দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন রাখুন। হ্যালো। আমি মোহাম্মদ ইসমাইল হোসেন, নোয়াখালী সন্ধ্যাক থেকে বলছিলাম। জি বলুন। আপনার টেলিভিশনের ভলিউমটা একটু কমাবেন, তারপর প্রশ্ন রাখবেন। জি বলুন। আমি সজীব আমাদের সাবেক উপদেষ্টা সজীব বুনিয়াদ থেকে আপনি জানতে চাইতেছিলাম যে বিরোধী দলে আজকে নাকি কালকে ঘোষণা করছে একটা লং মার্চ ঢাকা থেকে সম্ভবত যশোর। এই লং মার্চে আমরা জনগণ এই লং মার্চ থেকে কি উপকৃত হবে ওনাকে একটু ওনার কাছ থেকে একটু শুনতে চাইতেছি আমি। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যে লং মার্চ ঘোষণা করা হয়েছে ঢাকা থেকে যশোর একটা ঘোষণা করা হয়েছে, কিন্তু কয়েকটা বিভাগেই এটা হবে। 4টা জায়গায় লং মার্চ হওয়ার কথা এবং সর্বশেষ লং মার্চের পরে ঢাকায় মহাসমাবেশ হওয়ার কথা। এবং লং মার্চের ইস্যুগুলো নির্ধারিত হয়েছে যে ইস্যুতে অলরেডি 11 দলীয় জোট আন্দোলন করে যাচ্ছে, সেটা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন করা এবং বর্তমানের যেই সংকটগুলো আছে, দ্রব্যমূল্য থেকে শুরু করে গ্যাসের সংকট আছে, বিদ্যুতের সংকট আছে, দাম বৃদ্ধি পাচ্ছে, এই এনার্জি এলিমেন্টগুলোর, এই সব কিছুর দাবিতে এবং জনগণের একটা স্বস্তির জীবন যেন জনগণ পায়, সেই দাবিতে এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে। এবং এটা থেকে জনগণ উপকৃত হবে এই জায়গাতে যে আমার যে একদম দৈনন্দিন চাল কিনতে গিয়ে আমি দেখতেছি দাম বেড়ে গেছে, মরিচের দাম বেড়ে গেছে, আমি গিয়ে দেখতেছি একদম তেলের দাম, গ্যাসের দাম, বিদ্যুতের দাম বাড়া মানে তো সব কিছুর দাম রেসপেক্টিভলি বেড়ে যাওয়া, তো সেটাতে জনগণকে ভুগতে হচ্ছে। আচ্ছা, এখানে অনেকগুলো আমি একটু ইন্টারাপ্ট করছি। সেটি হলো যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে 2-3 দিনের মধ্যে, এমন ঘোষণা এসেছে। তারপরে আসলে শুধুমাত্র কি গ্যাস সংকট বা বিদ্যুৎ আর কি কি ইস্যু নিয়ে হবে যদি লং মার্চ করার আগে যদি সব সংকটগুলো নিরসন হয়ে যায়? আমরা আসলে আস্থা রাখতে পারছি না। প্রথমত কেন পারছি না, সরকার ক্ষমতায় আসার পরে বিদ্যুৎ বিষয়ক যে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী তিনি বললেন যে 2 বছরের মধ্যে দাম বাড়ানো হবে না। কিছুদিন পর দাম বাড়ানো হলো। তাহলে এবং যখন বৈশ্বিক সংকট চলতেছে তখন আমরা বলেছিলাম ঠিক আছে দাম যদি একটু বাড়াইতে হয় আপনারা এটা ব্যালেন্স করে চলেন, তখন বললো যে না আমরা দাম বাড়াবোই না। কিন্তু পরে কিন্তু এক লাফে কিন্তু বাড়াতে হলো। এটা কিন্তু এক সাডেন একটা চাপ পড়লো এবং আমরা শুনেছি নানা ধরনের কথা, এই মজুতকারীদেরকে সুযোগ দেওয়া হয়েছে দাম বাড়ানোর আগে, এই ধরনের নানা ধরনের কথা। দাম বাড়ানোর পরে কিন্তু দেখেন আর কোনো সংকট নেই, তেলের সাপ্লাই নর্মাল হয়ে গেছে, গাড়ির লাইন ছোট হয়ে গেছে। তো এই জায়গাগুলোতে আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে এই এনার্জি সংকটটা খুব দ্রুত সময়ের মধ্যে কেটে উঠবে বলে আমরা দেখছি না। এবং অন্যান্য বিষয়ে আমরা দেখছি সরকার পরিচালনার ক্ষেত্রে একটা তো গণভোটের রায় বাস্তবায়ন, একটা পলিটিক্যাল ইস্যু, একটা সংস্কারের দীর্ঘ ধারাবাহিকতা এটার আছে। 2 বছর ধরেই এই আলোচনা চলছে, ঐক্যমত্য কমিশন, তারপরে গণভোট, এখন এই রায় বাস্তবায়ন, সেটা তো আছেই। সেই জায়গায় ফেলিওর, প্রতারণা, এটা তো আমরা বলছি। কিন্তু স্বাভাবিক যে সরকারের কার্যক্রম পরিচালনা, এটা তো আমরা দেখছি এই বর্তমান সরকার তো যখন অন্তর্বর্তী সরকার ছিল অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রতিদিনই বলতো। আপনি নিজে অন্তর্বর্তীকালীন সরকারে ছিলেন, আপনি এই চাপটা যখন আপনাদেরকে দেওয়া হতো তখন কি মনে হতো না যে আপনারা বলতেন যে আর একটু সময় দেওয়া হোক? সবকিছুর জন্য তো কিছুটা সময় প্রয়োজন হয়। এই 5 মাসেই কি সেটির সময় হয়ে গেছে কিনা এই সরকারের জন্য? আপনি কম্পারেটিভ ইয়াতে যান, আলোচনায় যান, তাহলে কম্পারেটিভলি দেখেন যে অন্তর্বর্তী সরকারের সময় ঈদ যাত্রা কেমন ছিল, বর্তমান সরকারের সময় ঈদ যাত্রা কেমন হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময়ও তো যুদ্ধ হয়েছে ইন্টারন্যাশনালি, তখন ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করা হয়েছে, এখন ক্রাইসিস কিভাবে হ্যান্ডেল করা হচ্ছে। অন্তর্বর্তী সরকারের সময় আমি একটা স্ট্যাটিস্টিক্স আসার আগে দেখলাম যে পুরো এশিয়া প্যাসিফিকে সবচেয়ে 2025 থেকে 26-এর 1 বছরের টেনিওরে সবচেয়ে স্টেবল মুদ্রা ছিল টাকা, পুরো এশিয়া প্যাসিফিক এর মধ্যে। একটা স্ট্যাটিস্টিক্স আমি একজন ব্যাংকার পোস্ট করেছেন, আমি দেখলাম। তো
এই আপনি একটা কম্পারেটিভ স্টাডিতে যদি যান তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে কে কতটুকু ভালোভাবে দেশ পরিচালনা করছে, এবং জনগণেরও কিন্তু সুখে শান্তিতে থাকার একটা দেখা যায়, ইন্ডিকেশন দেখা যায় জনগণের পক্ষ থেকে। আপনি যখন দ্রব্যমূল্যের অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু প্রথম 3 মাসে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছিল, এবং সেটা আওয়ামী লীগ দেশকে যেই জায়গায় রেখে গিয়েছিল লুটপাট করে, তো তখন কিন্তু অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছিল। আপনার মনে আছে কিনা, ট্রাকে করে সরকার এনে শাকসবজি বিক্রি করতে হচ্ছে। তো তখন কিন্তু অন্তর্বর্তী সরকার খুব দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে 1 মাসের মধ্যে সেই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করেছিল, এবং তারপরে রমজানের ঈদ বলেন, কোরবানির ঈদ বলেন, আর কখনো প্রাইস হাইক সেভাবে হয় নাই, জনগণের মধ্যে একটা স্বস্তি ছিল। তো এখন আবার কেন ওই জায়গাটাতে ফিরে যাচ্ছে, কেন এই ধারাবাহিকতাটা রক্ষা করা যাচ্ছে না? আমরা তো শুনতাম যে এই নির্বাচিত সরকার আসলে সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু আমরা দেখছি যে সমস্যা আরও বাড়ছে। আচ্ছা, আমি শাখাওয়াত হোসেন শান্ত আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই। যেহেতু তিনি সরকারে ছিলেন, তার ব্যাখ্যাটা তিনি দিয়েছেন। আপনার ব্যাখ্যায় কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেই আমরা কথাগুলো বলি, যে চ্যালেঞ্জগুলো ছিল, সেই চ্যালেঞ্জগুলো হয়তো বা এখনও আছে, তিনি যদি বলেন যে তখন তারা ঠিকমতো চালাতে পারছিল, আপনার কি মনে হয় এই সরকার কি তাহলে ব্যর্থ? অন্তর্বর্তীকালীন সরকারও ঠিকমতো চালাতে পারেনি পুরোপুরি, এই সরকারও এখনো পর্যন্ত পুরোপুরি ঠিকমতো চালাতে পারছে না। কিন্তু দুইটা সরকারের মধ্যে বেসিক কিছু পার্থক্য থাকে, এটা তুলনাযোগ্য না। আপনি দেখবেন 111 সরকারও কিন্তু শুরুতে সে খুব ভালো চালিয়েছে, অন্তত 6 মাস খুব প্রশংসিত হয়েছিল, মানুষ খুব বাহবা দিচ্ছিল। পরে আস্তে আস্তে ডেটোরিয়েট করতে শুরু করলো। অন্তর্বর্তীকালীন সরকার তারা জানে তাদের মানে খুব শর্ট টার্মের জন্য তারা আছে, ফলে তাদের দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা নিতে হয় না। তারা তাৎক্ষণিক ব্যবস্থাপনা দিয়ে ওই সময়টাকে অ্যাড্রেস করে কিভাবে মানুষকে একটু কমফোর্ট দেওয়া যায় সেই চেষ্টা করে। আর একটা নির্বাচিত সরকারকে 5 বছর মিনিমাম মাথায় রেখে কখনো কখনো আরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়। ধরেন এই যে ফ্যামিলি কার্ড বলেন, হেলথ কার্ড বলেন, কৃষক কার্ড বলেন, ফার্মার্স কার্ড, অন্যান্য 5 বছর মেয়াদি একটা পরিকল্পনা নিয়ে বাজেট কিভাবে অ্যালোকেট হবে সেটা তাদের করতে হয়। চাকরির বাজার, এই কথাটা গত কয়েকদিনে আমি একাধিক জায়গায় বলেছি যে আওয়ামী লীগের 16.5 বছর, আগের 111-এর 2 বছর এবং ইন্টেরিমের 2 বছর কারো তো এই দেশে চাকরি বাকরি হয় নাই, তেমন কর্মক্ষেত্র তৈরি হয় নাই, বিনিয়োগ হয় নাই। এখন একটা সমাজসেবা অধিদপ্তরের 3য় শ্রেণীর কর্মচারীর একটা নিয়োগ হবে। 312টা পোস্টের জন্য অ্যাপ্লিকেশন পড়েছে 12,34,409 জন। এর আগে আরেকটা MLSS পিওন পদে 18 জন নিয়োগ দিয়েছে, 8ম শ্রেণী পাস যোগ্যতা চাওয়া হয়েছিল, সেখানে মাস্টার্স পাস ছাড়া উচ্চশিক্ষিতই হচ্ছে 17 জন। এই পর্যায়ে আছে। এই সরকারকে কিন্তু 5 বছর মেয়াদি এটা মাথায় রেখে তাদেরকে পরিকল্পনা নিতে হবে। স্বাস্থ্য সেক্টরে বাজেট দ্বিগুণ করেছে, 51 শয্যার হসপিটাল 101 করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। নন কমিউনিকেবল ডিজিজ বা সংক্রামক ব্যাধিগুলো কিভাবে প্রিভেন্ট করবে সে এরকম নানামুখী বহু পরিকল্পনা একটা নির্বাচিত সরকারকে দীর্ঘমেয়াদী শর্ট টার্ম, মিড টার্ম অ্যান্ড লং টার্ম নিতে হয়, যেটা ইন্টারিম গভর্নমেন্টকে নিতে হয় না। তারপর হচ্ছে গিয়ে এই সরকার, নির্বাচিত সরকার আসার পরে তারা বড় একটা সংকটে পড়ল, হচ্ছে ইসরায়েল, আমেরিকা, ইরানের যে যুদ্ধ, এই সংকট। আর তার আগে হলো দায়িত্ব নেওয়ার 1 সপ্তাহের মধ্যে রোজা। ফলে তারা কিছু সংকটের মধ্য দিয়ে গেছে, কিছু কিছু জায়গায় তাদের মিসম্যানেজমেন্টের সমালোচনাও আছে যে এটা না করে ওটা করলে ভালো হতো। কিন্তু এত বছর পরে দায়িত্ব নিয়ে এই রকম সমস্যা সংকট নিয়ে একটা সরকার সবই যে ভালো করবে এটা আশা করাও ভুল, তবে বেশিরভাগ ভালো করেছে। তার মধ্যে যেখানে যেখানে সমস্যা আছে এটা তাদের রিয়েলাইজ করা উচিত, কেন সমস্যাটা হলো এবং কিভাবে ওভারকাম করব। বিরোধী দল সংসদে বিরোধিতা করছে, বাইরেও তাদের, এটা তো রাজনীতি, তারা লং মার্চ করতে চাইলে করবে, তবে এটা যেন শান্তিপূর্ণ হয়, সেখানে যেন কোনো পক্ষের উস্কানিতে কেউ না পড়ে, কেউ যেন এই ক্রমাগতভাবে অশ্লীল অসভ্য শব্দ চয়ন করে কাউকে যাতে ইরিটেট না করে এবং ইনস্টিগেট না করে এই সব আক্রমণকে, কেউ যেন আবার এই সব ফাঁদে পড়ে আক্রমণও না করে, এবং এই নিজেদের গোলযোগটা যেন এমন পর্যায়ে না যায় তাতে সুযোগ সন্ধানীরা ঢুকে পড়তে পারে। ফলে রাজনীতি করুক,
প্রতিবাদ করুক, লং মার্চ করুক, সমাবেশ করুক, সরকার তার কাজ করুক, কিন্তু একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা রেখে গণতান্ত্রিক ম্যানার মেনে যেন রাজনীতিটা উভয় পক্ষ করে। জি, একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্ন রাখুন। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। আমি মোস্তাক আহমেদ মনি বলছি জামালপুর থেকে। জি বলুন। আমার প্রশ্নটা দুইজনের কাছে, সেটা হচ্ছে যে জুলাই আন্দোলনে তো সারা দেশের সকল শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছিল। এতে অনেক মানুষ, হাজার হাজার মানুষ আহত হয়েছে এবং হাজার মানুষ নিহত হয়েছে। কিন্তু যারা আন্দোলন সংগ্রামে গিয়েছিল, সাধারণ মানুষ, আসলে এই গণ অভ্যুত্থানের পর আমাদের সাধারণ নাগরিকদের প্রত্যাশা এবং প্রাপ্তিটা কোথায়? সাধারণ মানুষ কি প্রাপ্তি পেল এবং কি প্রত্যাশা আমাদের পূরণ হলো? আর একটা বিষয় হচ্ছে যে এই যে সামনে যে লং মার্চ হবে, এই লং মার্চে কি আবার দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে কিনা? জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্নের উত্তরটি আপনার কাছ থেকে চাচ্ছি যে সাধারণ মানুষরা কি পেল গণঅভ্যুত্থানের পর, সেটি একটি প্রশ্ন করেছেন, আর লং মার্চ নিয়ে প্রশ্ন করেছেন। উত্তর দেবেন। জাতিগতভাবে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি তো এই গণঅভ্যুত্থান থেকে একটা দীর্ঘদিনের ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করা, এবং বাংলাদেশের জনগণ তিনটা নির্বাচন মানে 15 বছর ভোট দিতে পারেনি। মানে যেই মানুষটা হয়তো 2014 নির্বাচনের আগে ভোটার হয়েছে, তার বয়স 35 হয়ে গেছে, কিন্তু সে ভোট দিতে পারেনি। আমি ভোটার হওয়ার পরে 2টা নির্বাচন হয়েছে, আমি ভোট দিতে পারিনি। আমার ভোট একবার গিয়ে দেখি যে দেয়া হয়ে গেছে, আরেকবার মারামারি হচ্ছিল, যেতেই পারিনি। তো এই জায়গা থেকে আমরা একটা গণতান্ত্রিক উত্তরণ ঘটেছে এই গণঅভ্যুত্থানের ফলে, কিন্তু স্বাভাবিকভাবেই আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার জায়গাটা অনেক বেশি ছিল। আমার ব্যক্তিগতভাবেও বেশি ছিল, সাধারণ জনগণেরও বেশি ছিল, কারণ কেউই চায় নাই যে এত রক্ত যাওয়ার পরে আবার আমরা একটা এমন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না যেখানে জবাবদিহিতা থাকবে, যেখানে ইভেন সরকারের অ্যাকাউন্টেবিলিটির জায়গাটা নিশ্চিত হবে এবং সুশাসন থাকবে, পাবলিক ওয়েলফেয়ারের বিষয়গুলোর দেখভাল করা হবে, দ্রব্যমূল্যে একটা স্থিতিশীলতা আসবে, দেশের ফাইন্যান্সিয়াল সেক্টরটা আরও স্টেবল হবে। তো সেই জায়গা থেকে সংস্কারের বিষয়টা তো আছেই, সেই জায়গা থেকে হতাশার জায়গাও আছে, শঙ্কার জায়গাও আছে জনগণের মধ্যে। আরেকটা বিষয় যেটা হচ্ছে লং মার্চের কর্মসূচির ফলে অস্থিতিশীলতা তৈরি হবে কিনা। তো আমাদের জায়গা থেকে আমি নিশ্চিত করতে পারি যে 11 দলীয় জোট এই লং মার্চ জনগণের যে কোনো ধরনের ভোগান্তি এড়িয়ে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে এবং গণতান্ত্রিক উপায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। তবে এক্ষেত্রে বিশেষ করে সাখাওয়াত হোসেন শাহীন তো যে শঙ্কার কথা বলেছিলেন যে গত কয়েকদিন আগের যে আপনাদের পদযাত্রা ছিল, সেটাই আমি আসছি যে এক্ষেত্রে আসলে সরকারকেও সহনশীল হতে হবে, কারণ একটা রাষ্ট্রে গণতন্ত্রের ইন্ডেক্সটা আসলে দেখা হয় বিরোধী দল কতটা শক্তিশালী ভূমিকা রাখতে পারছে তার উপর। তো এই ক্ষেত্রে বিরোধী দল যদি তার কথা বলার ক্ষেত্রে সরকার যদি সেটাকে সহনশীলভাবে নিতে না পারে, এবং সরকার দলীয় যারা নেতাকর্মীরা আছেন তারা যদি সেটাকে আঘাত করার মধ্য দিয়ে, হামলা করার মধ্য দিয়ে জবাব দেন, যেটা আমরা দেখে আসছি হবিগঞ্জে এনসিপির যে শান্তিপূর্ণ নির্বাচনী পদযাত্রা, সেখানে প্রথম হামলা দিয়ে শুরু হলো, সিলেটে হামলা হলো, এবং তারপর আমরা দেখলাম ক্যাম্পাসগুলোতে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলো। আমরা বুঝি যে সাধারণ জনগণের এই যে হামলা সংঘর্ষ, এটা থেকে একটা আতঙ্ক কাজ করে, কারণ এটা তো স্বাভাবিক একটা পরিস্থিতি হতে পারে না দেশে, সবাই শান্তিপূর্ণভাবে দেশটা পরিচালিত হোক এটা দেখতে চায়। তো সেক্ষেত্রে আমরা আহ্বান জানাবো যে বিরোধী দলের এই সাংবিধানিক অধিকার এবং জনগণের জন্যই এই কর্মসূচি, বিরোধী দলের পক্ষ থেকে আমরা নিশ্চিত করতে চাই যে আমরা এটা শান্তিপূর্ণভাবে পালন করব। তবে সরকারের পক্ষ থেকে সরকারকেও সহনশীল, সরকার দলের নেতাকর্মীদেরকেও সহনশীল ভূমিকা রাখতে হবে। আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনাদের এনসিপির এক কেন্দ্রীয় নেতা প্রশাসনকে সতর্ক করতে গিয়ে বলেছেন, এই পুলিশকে আমরা পিটিয়ে রক্তাক্ত করেছিলাম। পরে তিনি দাবি করেছেন এটি ছিল অতীতের ঘটনা স্মরণ করিয়ে প্রশাসনকে সতর্ক করার একটি বক্তব্য। এই ধরনের উস্কানিমূলক কথা যদি আমি বলি, এগুলো হলে কি লং মার্চের সংখ্যাটা আবার না? এই ধরনের বক্তব্যকে আমরা পার্টি হিসেবে একেবারেই সমর্থন করি না। আমি দেখব এটা কে করেছেন, তার বিরুদ্ধে প্রয়োজনে তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের জায়গা থেকে জুলাই গণঅভ্যুত্থানে যেটা হয়েছে, অনেকেই এই উদাহরণটা দিতে গিয়ে ভুল শব্দ ব্যবহার করে থাকেন। এটা জনগণের রেজিস্ট্যান্স। আপনি যখন নিরস্ত্র জনগণকে মারবেন, গুলি করবেন, তখন তো সে বসে থাকবে না, এবং এটা আমার ধর্মেও বলে যে আপনার জীবন বাঁচানোটা তো ফরজ। এবং এই জনগণের রেজিস্ট্যান্স বাংলাদেশে এর আগেও হয়েছে, এটা প্রথমবার হয় নাই। মুক্তিযুদ্ধের সময় হয়েছে, 90-এর গণঅভ্যুত্থানে হয়েছে, 69-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, এবং 2000 এই খুব রিসেন্ট 11 সরকারের সময় কিন্তু আমরা প্রতিরোধে দেখেছি।
তো এটার ক্ষেত্রে অনেকেই আসলে ভাষাগত জায়গা থেকে ভুল শব্দ প্রয়োগ করে থাকেন, যার ফলে আসলে এটা উস্কানিমূলক বা ওই পর্যায়ে চলে যায়। তো এক্ষেত্রে আমিও আমার নেতাকর্মীদেরকে, আমরা আমাদের পার্টির নেতাকর্মীদেরকে সবসময় এই ভাষা প্রয়োগে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানাবো। জি, ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত যে প্রশ্ন করেছিলেন দর্শক মুস্তাক আহমেদ মনির, আপনার কিছু বলবার রয়েছে কিনা, বিশেষ করে লং মার্চ নিয়ে যে শঙ্কার কথা বলছেন, আপনি অনেকখানি বলেছেন আপনার আগের উত্তরে, কিন্তু এই শঙ্কার জায়গাটাতে আসলে সরকারের দায়িত্বশীল হবার প্রয়োজন রয়েছে, যেটি আসিফ মাহমুদ সজীব বলছিলেন। আপনি কি মনে করেন সরকার কতটুকু এখানে দায়িত্বশীল হতে পারে? না, ডেফিনেটলি সব পক্ষকে দায়িত্বশীল হতে হবে। সরকার, বিরোধী দলে যারা আছে তারা রাজনীতি করবে, কিন্তু তাদের ভাষাটা শ্লীলতার মধ্যে, একটু সভ্যতার মধ্যে রাখতে হবে, যাতে এই ভাষা ক্রমাগতভাবে কাউকে আঘাত না করে, এবং এটা হলে সেটা নিন্দিত হচ্ছে সাধারণ মানুষের মধ্যে। আবার তার জবাবে আবার তার উপর শারীরিক আক্রমণ তাদের উপরে, সেটাও কিন্তু নিন্দিত হচ্ছে। শিবির জুলাই উদযাপন করতে গিয়ে প্রদর্শনীতে তাদের যেসব ফাঁসির দণ্ডে যা রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছে শেখ হাসিনার হাতে, সেই নেতাদেরকে এই জুলাইয়ের এইখানে প্রদর্শনী করছে, আবার সঙ্গে খালেদা জিয়ার ছবি নিচ্ছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি নিচ্ছে। সেটা ছাত্রদল বর্ণরা না করছে, সেটা নিয়ে বাকবিতণ্ড হয়ে ছাত্রদলকে ক্যাম্পাস থেকেই বিতাড়িত করে দিচ্ছে। আবার ছাত্রদল ক্যাম্পাস দখল করছে, রংপুরে যেটা ঘটলো, এটা নিয়ে কিন্তু শিবিরের সমালোচনা হয়েছে। আবার এর রিয়াকশনে আবার ছাত্রদল বা তাদের যারা গিয়ে হসপিটালে গিয়ে আক্রমণ করলো, কিংবা হেলমেট পরে কেউ নেমে গেল, সেটারও কিন্তু সমালোচনায় নিন্দা হচ্ছে। ফলে মানুষ এখন খেয়াল করে কে কোনটা ভালো করছে বা খারাপ করছে। আমার এলাকার শরীয়তপুরে কালকে এনসিপির ইমরান আল নাজির, তার উপর একজন বিএনপির নেতা হাত তুলেছেন। খুব মানে না হলে ভালো হতো, যেভাবে হাত তুললেন, এইটা করতে পারেন না, নিন্দা হচ্ছে। ফলে মানুষ খুব খেয়াল করে এখন যে কারা কি করছে, সেই হিসেবে দায়িত্বশীল ভূমিকা সব পক্ষেরই থাকতে হবে। আর দর্শক যে প্রশ্নটা করেছিলেন যে সাধারণ জনগণ কি পেলেন, কারণ আমি একজন সাধারণ জনগণ হিসেবে আমি মনে করি যে আমি একটা নির্বাচিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছি, এটা প্রথম প্রাপ্তি। দ্বিতীয় প্রাপ্তি হলো এর পরের নির্বাচনটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে, নিশ্চিতভাবে হবে, এ থেকে কেউ সরতে পারবে না। ফলে এই সরকার আমার মনের মতো করে না চালাতে পারলে আমি আমার রায়টা পছন্দের প্রার্থীকে দিতে পারবো, সেই অধিকারটা আমি ফিরে পেয়েছি। এইটা অনেক বড় একটা অধিকার। কারণ শেখ হাসিনা ফ্যাসিবাদী হয়ে উঠেছিল কেন? প্রথম 5 বছরে না, কিন্তু 14 নির্বাচনটা যখন একা করে টিকে গেল, তারপর 18 রাতে করলো, এরপর বিনা ভোটে করলো, এই আমি ডামি করে করে। যদি 5 বছর পরে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেত, তাহলে তো 5 বছরের পরে তো শেখ হাসিনার সরকারই থাকে না, তখন বড়জোর সে স্বৈরাচারী হতে পারত। কিন্তু ফ্যাসিবাদ, মাফিয়াতন্ত্র, এটা অসম্ভব ছিল। ফলে জনগণের হাতে অন্তত ভোট দেওয়ার ক্ষমতাটা আসছে। সরকার চাপে পড়ে হোক, ইচ্ছা হোক, দীর্ঘদিনের অঙ্গীকারে হোক, তাদের ভিশন 2030-র কারণে হোক, তাদের রাষ্ট্র মেরামতের 31 দফার কারণে হোক, জুলাই সনদে যেখানে তাদের দ্বিমত নাই সেটা অক্ষরে অক্ষরে পালন করবে এখনও বলছে, সেজন্য হোক, মানুষের চাপে পড়ে হোক, গুম খুনের শিকার সবচেয়ে বেশি হচ্ছে সেটার কারণে হোক, তারা অনেকগুলো ভালো কাজ করতে বাধ্য, করতেই হবে, অনিচ্ছে হলেও করতে হবে। গুম কমিশন বাদ দিয়েছে, এখন গুম প্রতিরোধ বিচার আইন হয়েছে। সরকার একটা আইন করলে সব পক্ষের সবার প্রশংসা পাবে না, কিছু সমালোচনা থাকবেই। তারপরও আমি বলবো এই আইনটা হয়েছে, প্রয়োজন হলে সংশোধনও করা যাবে, কারো আপত্তি থাকলে। হয়েছে এই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন বা খুলে দেওয়া নিয়ে একটা অনেক টানাপোড়েন গেল না, এই যে উদ্বোধন হয়ে গেল, এই বিশেষ কমিটি করেছে যেখানে জুলাই সনদ, 31 দফা এবং নির্বাচনী ইস্তেহারকে কেন্দ্র করে বিএনপির কমন যেসব যেগুলো করা দরকার সেগুলো হবে। রাষ্ট্রে অনেক সংস্কার অটোমেটিক্যালি করতে বাধ্য এই জুলাই পরবর্তী সরকারে যারাই থাকুক। এখানে যদি বিএনপি না এসে অন্য কেউ আসতো তাহলে সব পারতো না, কিন্তু অনেকখানি করতে হতো। ফলে এই জুলাইতে আমাদের প্রাপ্তির পরিমাণ অনেক বেশি। এটাকে নেগেটিভ কথা বলে যারা আগেই ভালো ছিলাম এই গান গায়, তাদের ভেতরের উদ্দেশ্য ভিন্ন। জনাব আসিফ মাহমুদ সজীব ভাই, আপনার কাছে আসতে চাই। আপনি জানেন গতকালকের ঘটনা, এবং আপনি একটি দাবি করেছেন যে সম্ভবত ভারত আর শেখ হাসিনাকে রাখতে চাচ্ছে না, এবং তার সাম্প্রতিক বক্তব্যকে সরকারের রাজনৈতিক বার্তা দেওয়ার প্রচেষ্টা হিসেবে দেখছেন। আপনার কাছে এই বিষয়ে কি কূটনৈতিক কোনো ইঙ্গিত রয়েছে বা তথ্য আছে যে ভারত আসলে তাকে রাখতে চাচ্ছে না? দেখেন, কূটনৈতিকভাবে যদি আপনি দেখেন, শেখ হাসিনা তো ভারতের জন্য
মানে কোনো পটেনশিয়াল কোনো কিছু বয়ে আনছে না। মনে করেন আমি যদি মানে পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্ন অন্যান্য দেশের রাজনৈতিক নেতারা নির্বাসনে বা বিভিন্নভাবে থাকেন, তো তাদেরকে এই সুবিধাটা দেওয়ার ক্ষেত্রে বা এই নিরাপত্তা এই পুরো এবং এটার জন্য কিন্তু অনেক ব্লেমও আসে। যেমন ভারতে কিন্তু কংগ্রেস, আম আদমি পার্টি, তৃণমূল কংগ্রেস নিয়মিতই বিজেপিকে এটা নিয়ে সংসদে বিভিন্ন জায়গায় তাদের কিন্তু সমালোচনা করছে। তো এর বদলে সে আসলে শেখ হাসিনা থেকে কী পাচ্ছে? শেখ হাসিনার তো কখনো আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা নাই। অনেক ক্ষেত্রেই রাজনৈতিক নির্বাসিতরা পরবর্তীতে আবার তার দেশে ফিরে গিয়ে হয়তো আবার একটা পটেনশিয়াল থাকে তার। তো এরকম কোনো সম্ভাবনা নাই। তার উপরে শেখ হাসিনা ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি এবং ইন্টারন্যাশনালি এই গণহত্যা রেকগনাইজড, ইউএনের রিপোর্ট আছে। তো এই সব জায়গা মিলিয়ে ভারত আসলে তাকে নিয়ে খুব একটা কমফোর্টেবল অবস্থায় নাই। আমার মনে হয় এটাই রিপে করার জন্য শেখ হাসিনাকে এখন সামনে নিয়ে আসা হয়েছে। এবং এই যে সেট আপটা করে দেয়া সংবাদ সম্মেলনের পুরোটা তো ভারত সরকারের এক ধরনের সহযোগিতা বা সম্মতি ছাড়া তো সম্ভব ছিল না। তো আমার মনে হয় যে আপনি দেখেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি তার জীবনে প্রধানমন্ত্রী হওয়ার পরে কখনো দিন সংবাদ সম্মেলন করে মিডিয়া ফেস করে নাই। খুবই আইরনিক্যালি ওইখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খুনি হাসিনাকে কিন্তু তারা সংবাদ সম্মেলনের প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে। তো আমার মনে হয়েছে যে এটা আমরা আগেও বলেছি যে বর্তমান প্রধানমন্ত্রী চীন সফরের পর প্রথম শেখ হাসিনা কোনো একটা ফর্মাল ইন্টারভিউ দিলেন রয়টার্সে, এবং এরপরেই ধারাবাহিকভাবে তাকে দেশে আসার ঘোষণাটা তাকে দিয়ে দেওয়ানো হলো এবং তাকে এখন আবার সংবাদ সম্মেলনের সামনে একভাবে আনা হলো। সরকারের পক্ষ থেকে বারবার কিন্তু ভারত সরকারকে অনুরোধ করা হচ্ছে, কয়েকদিন ধরে আমরা দেখছি। সেখান থেকে তারা নিশ্চিত করলো যে শেখ হাসিনা কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম ভারতের মাটি থেকে করবে না, কিন্তু আলটিমেটলি সেটা করল। তো শেখ হাসিনাকে এখন ভারত এক ধরনের দাবার গুটি হিসেবে ব্যবহার করছে। বাংলাদেশের অভ্যন্তরীণ যেই শৃঙ্খলা, অভ্যন্তরীণ যেই শান্তিপূর্ণ পরিস্থিতি, এটাকে নষ্ট করার জন্য এবং এখানে বিশৃঙ্খলা তৈরির জন্য। এবং বাংলাদেশের এই বিশৃঙ্খলাটা তৈরি হলে তারা এখানে হস্তক্ষেপ করার এবং আমাদের সার্বভৌমত্ব মানে তো শুধু বর্ডারের সার্বভৌমত্ব না, এখানে আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা, সরকারের বিভিন্ন পলিসি নেওয়ার স্বাধীনতা, এগুলোকে প্রভাবিত করতে এক ধরনের নেগোসিয়েশন টুল হিসেবে শেখ হাসিনাকে ব্যবহার করছে বলে আমার মনে হয়। শেখ হাসিনা কখনোই ডিসেম্বরে কেউ জেনে শুনে মৃত্যুর দিকে হাঁটে না। মৃত্যুর দিকে হাঁটা হলে শেখ হাসিনা ওই সৎসাহস থাকলে সে 5ই আগস্ট হেলিকপ্টার করে পালিয়ে যেত না, সে গণভবনের থেকে তার পরিণতির জন্য সে অপেক্ষা করতো। সেটা যেই পরিণতি হোক, সে অ্যারেস্ট হতে পারতো। আপনি একটি সংবাদ সম্মেলন করেছেন এবং একটি পত্রিকার যদি বলি শিরোনামে এভাবে লেখা হয়েছে, শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো এনসিপি। একটু ব্যাখ্যা করবেন ছোট করে। অবশ্যই আমরা চাই সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনুক। অন্তর্বর্তী সরকারের সময়ে এই প্রক্রিয়াটা শুরু হয়েছে। আমরা আশা করব যে সরকার এক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করবে এবং তাকে ফিরিয়ে এনে তার যেই ফাঁসির আদেশ সেটা বাস্তবায়ন করবে। এবং আমরা এটাও দাবি করেছি সংবাদ সম্মেলন থেকে যে সরকার গতকালকে একটা বিবৃতি দিয়েছে, যেটা আমরা দেখেছি এবং যেটার ভাষাটা যথেষ্ট আমার মনে হয়েছে যে বাংলাদেশের সার্বভৌমত্বের পক্ষে রয়েছে। তবে তারপরেও আমরা দাবি করেছি যে ভারতের যিনি এখন বাংলাদেশে রাষ্ট্রদূত আছেন, তাকে সরকারের তলব করে কঠোর সতর্ক বার্তা দেওয়া উচিত। জি, ডক্টর সাখাওয়াত হোসেন শান্ত, বাংলাদেশ ভারত সম্পর্ক স্বাভাবিক করা একটি আলোচনা চলছিল এবং মাননীয় প্রধানমন্ত্রীকেও কিন্তু দাওয়াত দেওয়া হয়েছে। এর মধ্যে দিল্লিতে শেখ হাসিনার এই যে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে, আপনার মতে কি ভারতের এই অবস্থানের পেছনে কৌশলগত বা কূটনৈতিক কি হিসাব রয়েছে, বা ভারত বাংলাদেশের সম্পর্কটা এখন কেমন হবে? এটা ভারতের একটা খুচরা রাজনীতি, এটা খুচরা রাজনীতির একটা চটুল টুলস হিসেবে তারা শেখ হাসিনাকে ইউজ করছে আলটিমেটলি। যেটা আসলে ভারত জানে যে শেখ হাসিনাকে দিয়ে তাদের আর কোনো আশা নাই। বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক দরকার ভারতের স্বার্থেই। দুটা প্রতিবেশী দেশ উভয়কে লাগে, সেটা বাণিজ্যের জন্য লাগে, সেটা কালচারাল বিভিন্ন ইস্যুতে লাগে, সেটা নিরাপত্তার জন্য লাগে, সিকিউরিটি। ফলে ভারতের তাদের স্বার্থেই বাংলাদেশে যারাই ক্ষমতায় থাকুক তাদের দরকার। সেটা এখন যদি এখানে বিএনপি না এসে জামাত ইসলামও থাকতো, জামাতের সঙ্গেও তাদের সম্পর্ক গড়তে হতো, এটা রিয়ালিটি। সেই বিবেচনায় শেখ হাসিনা তাদের কাছে খুব গুরুত্বপূর্ণ না। কিন্তু এই 24 পরবর্তী সময়ে বাংলাদেশকে আর ইন্ডিয়া আগের মতো যেমন খুশি তেমন ব্যবহার করতে পারবে না। তারপরও কিছু কিছু বিষয়ে তাদের কিছু নেগোশিয়েট করবার বিষয় থাকে, তো সেই নেগোশিয়েট করবার জন্য অনেক সময় কিছু টুলস লাগে, যেটাকে ইস্যু করে সরকার টু সরকার আলোচনা করে দর কষাকষি করে।
আমার ধারণা ভারত শেখ হাসিনাকে ওই দর কষাকষির এক উপাদান হিসেবে সামান্য একটু ব্যবহার করলো, কিন্তু সেটা করতে গিয়েও আবার নানান জনে নানান ব্যাখ্যা দিচ্ছেন, কিন্তু আমার ধারণা শেখ হাসিনা যে ভিডিওতে আসেনি এটা ইন্ডিয়ান সরকারের একটা পলিসির অংশ। সে ভিডিওতে তাকে আনেনি, শুধু অডিওতে দিয়েছে। এর ফলে সরকারের সঙ্গে দর কষাকষির টুলস হিসেবে ব্যবহার করলো, আবার ভিডিওতে আসলে সেটার ইম্প্যাক্ট আরেকটু অন্যরকম হতে পারতো, সেটাও শেখ হাসিনাকে তারা করতে দিল না। আওয়ামী লীগের নেতাকর্মীরা খুব আশা নিয়েছিল যে 2 বছর পরে এক নজর যদি নেত্রীর চেহারাটা দেখতে পারে, সেটা থেকে শেখ হাসিনা তাদেরকে বঞ্চিত করেছে এবং তারা হতাশ হয়েছে। কেউ কেউ মনে করছেন উনি গুরুতর অসুস্থ বা এমন কোনো বিষয় আছে যে কারণে ভিডিওতে চেহারা দেখানোর মতো পরিস্থিতিতে নেই। কিন্তু আমার ধারণা আসলে ভারত সরকার এইখানেও একটা রাজনীতি করেছে শেখ হাসিনার সঙ্গেও, যে তার কথাটা বলালো, চেহারা দেখাতে দিবে না, দুই দিক থেকেই তারা একটা ভারসাম্য রক্ষা করে দর কষাকষি টুলস হিসেবে ব্যবহার করলো। কিন্তু ফাইনালি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ইন্টারিম সরকারের সময় যা ছিল তার থেকে একটু উত্তরণ হয়েছে। এটা আরও ভালোর দিকে যাবে, যেতেই হবে ভারতের স্বার্থে। কারণ পশ্চিমবঙ্গের ব্যবসা বাণিজ্য স্থবির হয়ে যায় বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা না রাখলে। তাদের অনেক সিকিউরিটি ইস্যুতে তারা থ্রেটের মুখে পড়ে যাবে বাংলাদেশকে সঙ্গে না রাখলে। কারণ হচ্ছে বাংলাদেশ কিন্তু ইতিমধ্যে চায়না বলেন, মালয়েশিয়া বলেন, আমেরিকা, পাকিস্তান সহ থাইল্যান্ড, অন্যান্য দেশের সঙ্গে যে সম্পর্ক, এগুলো কিন্তু চমৎকার আছে। সুতরাং শুধু ভারত বৈরিতা করে বাংলাদেশের জন্য খুব বিপদ বয়ে আনতে পারবে এমনও না। মাঝখান থেকে উভয় দেশেরই কিছু ব্যবসা বাণিজ্য সিকিউরিটি ক্ষতিগ্রস্ত হবে, সেটা ভারত করবে না। ভারত যদি বাংলাদেশকে এইরকম মানে দূরে ঠেলে রাখে, বাংলাদেশের খুব বেশি লস আসলে নাই, ভারতের লস বেশি। কারণ আমাদের এখানে ওদের দেশ থেকে বেশি আমরা ইম্পোর্ট করি, আমাদের উপর তাদের ব্যবসা নির্ভর করে। আমাদের লোকরা আমাদের টাকা নিয়ে ওইদিকে রুপি বা ডলার নিয়ে ওই দেশে গিয়ে ওদের ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখে। ওদের গরু দেওয়া বন্ধ হলে আমার গরুর উৎপাদন বাড়ে, ওদের সব পেঁয়াজ দেওয়া বন্ধ হলে আমার পেঁয়াজের উৎপাদন বাড়ে। ওদের যে কোনো কিছু বাংলাদেশে, ওদের ওইখানে হেলথ সেক্টরে যে যেতে দেয়নি, করোনার সময় কি আমরা চলিনি, পরবর্তীতে ওই যে চিকিৎসার জন্য যেতে পারেনি, তাতে কি বাংলাদেশের হেলথ সেক্টর গ্রো করেছে না? গ্রো করেছেন। চায়নার সহযোগিতা করছে, কারো সহযোগিতা না হলেও আস্তে আস্তে নিজেরাই গ্রো করে যাবে, সেই পোটেনশিয়ালিটি বাংলাদেশের আছে। আমরাও কিন্তু অনেকটা শক্ত অবস্থানে আছি যে ভারত না যেয়ে কিন্তু আমাদের প্রথম সফর যেটি করলেন, বিদেশ সফর, আমাদের সেটাও খুব কৌশলগতভাবে চমৎকার উদ্যোগ ছিল প্রধানমন্ত্রীর এই সরকারের। ফলে সব দিক মিলে ভারতকে মাইন্ডসেট চেঞ্জ করতে হবে যে শেখ হাসিনাকে বিনা ভোটে রেখে তারা যেরকম না চাইতেই সব পেয়ে যেত, শেখ হাসিনা যেটা বলছিল না যে আজীবন মনে রাখতে হবে, শেখ হাসিনার মতো এরকম আজীবন মনে রাখার সার্ভিস এই বাংলাদেশের জুলাই পরবর্তী বাংলাদেশে কেউ আর দিবে না, দিতে পারবেও না। জনাব আসিফ মোহাম্মদ সজীব ভূঁইয়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী সাদেক কায়েমকে প্রার্থী করেছে, এনসিপির পক্ষ থেকে আপনার প্রার্থী হওয়ার কথা আছে। রাজনৈতিক অনেক বিশ্লেষকরা কেউ কেউ বলছেন যে এই লড়াইয়ে জোটের ভোট ভাগ এবং জনপ্রিয়তার কাছে আপনি পিছিয়ে থাকতে পারেন। আবার এমনও বলছেন অনেকে যে হয়তোবা আপনার ব্যক্তি ইমেজের কারণে নয়, দলগত ইমেজের কারণে হয়তোবা আপনি কিছুটা পিছিয়ে থাকতে পারেন। আপনার বিশ্লেষণ কি, মাঠের বাস্তবতা কেমন দেখছেন? প্রথমত স্থানীয় সরকার নির্বাচন সরকার উদ্যোগ নিচ্ছে আমরা শুনেছি, কিন্তু এখন পর্যন্ত আমরা তফসিল কিংবা কোনো নির্দিষ্ট তারিখ কিন্তু আমরা পাইনি যে কোন, কারণ স্থানীয় সরকার তো অনেকগুলো প্রতিষ্ঠান, ধাপে ধাপে হয় এটা, এবং কোন ধাপটা আগে হবে, আগে সিটি কর্পোরেশন নাকি আগে ইউনিয়ন পরিষদ। আমরা শুনছি যে ইউনিয়ন পরিষদ দিয়ে শুরু করা হবে এবং সিটি কর্পোরেশন নির্বাচনটা অনেক পরে হবে। তো একটা শঙ্কা আছে যে একটা যথেষ্ট সময় নেবে এটা। এবং দ্বিতীয়ত খুব স্বাভাবিক, সরকার দল ক্ষমতায় থাকলে বাংলাদেশে আমরা খুব কমই আসলে সুষ্ঠু নির্বাচন আসলে পেয়েছি। এটাও একটা শঙ্কার জায়গা আছে যে নির্বাচন কতটুকু সুষ্ঠু হবে। এবং আমরা দেখছি যে বিএনপির থেকে যারা সম্ভাব্য ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু প্রশাসকও করা হয়েছে। আবার জোটের ক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এককভাবে এবার নির্বাচনটা করতে চাই, কারণ জাতীয় নির্বাচনে আমরা 270টি আসনে আমরা নির্বাচন না করার ফলে কিন্তু আমাদের তৃণমূল ক্ষতিগ্রস্ত হয়েছে। যে আসনগুলোতে নির্বাচন হয় নাই সেখানে কিন্তু ইলেকশন কেন্দ্রিক মোবিলাইজেশন হয় নাই, বা আমাদের যারা নেতাকর্মীরা আছেন তারা জোটকে সাপোর্ট করেছেন, এবং আমাদের প্রায় 1500 জন কিন্তু নমিনেশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল, তাদেরকে আমরা সুযোগ দিতে পারিনি, তাদেরও একটা ক্ষোভ আছে। তো সেই জায়গা থেকে আমরা এবার সংগঠন করার জন্য হলেও এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে চাই। তবে স্বাভাবিক যে যেহেতু জাতীয় নির্বাচনে জোটের একটা ভোটের কারণে আপনি দেখবেন যে ঢাকায়
প্রায় 7টা আসন বিরোধী দলে আছে, 15টার মধ্যে প্রায় অর্ধেক। তো সেটার পরিস্থিতি হয়তো ডিফারেন্ট হতে পারে, বা আবার এটাও বিবেচনা নিতে হবে যে একটা অ্যান্টি ইনকামবেন্সির ব্যাপার আছে। যেই সরকার ক্ষমতায় আসে তার বিরুদ্ধে একটা সেন্টিমেন্ট কিন্তু মাঠে সবসময় বাড়ে। তো বিএনপিও যেই ভোট জাতীয় নির্বাচনে পেয়েছে, স্থানীয় নির্বাচনে সেটা পাবে না সুষ্ঠু নির্বাচন হলে। তো আমাদের দিক থেকে আপনাদের ভোটগুলো ভাগ হয়ে যাবার ভাগ হওয়ার সম্ভাবনা যেমন আছে, ঠিক তেমনি আমাদের মধ্যে আমাদের ওই কনফিডেন্সটাও আছে, কারণ আমরা জনগণকে নতুন কিছু দিতে চাই। সেই প্রস্তাবগুলো নিয়ে আমরা জনগণের কাছে যাব। আমরা আমার জায়গা থেকে ঢাকাকে আমি চাই যে জনগণের বর্তমানে যেই অভিজ্ঞতা এই শহরকে নিয়ে, সকালে বের হওয়া থেকে বিকেলে বাসায় ফেরা পর্যন্ত, এই অভিজ্ঞতাটাকে আমি বেটার করতে চাই। এবং একই সাথে ঢাকার একটা ঐতিহ্য আছে, ঢাকার একটা পৃথিবীর অনেক শহর থেকে ঢাকা অনেক পুরাতন শহর, তো ওই ঐতিহ্যটাকেও, ওই প্রাউডের জায়গাটাও ফিরিয়ে নিয়ে আসতে চাই। জি, ধন্যবাদ। 1 মিনিট আপনার কাছে এই বিষয়ে আপনার কোনো মতামত রয়েছে কিনা, বিশেষ করে জোটের ভোট ভাগ হয়ে যাবে এবং তিনি লড়লে তার জনপ্রিয়তার কাছে সাদিক কায়েমের জনপ্রিয়তার কাছে পিছিয়ে থাকতে পারেন, অনেক বিশ্লেষক বলছেন। আপনার অভিমত কি? কার কাছে কে পিছিয়ে থাকবে বা এগিয়ে থাকবে সেটা জনগণ নির্ধারণ করবে, এবং এটা টু আর্লি টু কমেন্ট। নির্বাচন যার করতে ইচ্ছা হয় তারা করুক এবং নিজেদের সক্ষমতা প্রমাণিত হোক। যদি পিছিয়ে থাকে তাহলে তো স্ট্র্যাটেজি নেওয়া যাবে যে কিভাবে এগোবো সামনে আমরা। বরং আমার ব্যক্তিগত বিশ্লেষণ হচ্ছে এনসিপি অলরেডি একটা ভুল করে ফেলেছে। জাতীয় নির্বাচনে জামায়াত বা বিএনপি দুই দিকে যাওয়ার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত জামায়াতের সঙ্গে গিয়ে নির্বাচন করে তাৎক্ষণিক এমপি হওয়ার লোভ তাদের পেয়ে বসেছিল। এটা না করে এনসিপি ইয়াং ফোর্স, মানুষ যে তাদের আলাদাভাবে দেখছে সেরকম একটা আলাদা ইমেজ নিয়ে তারা রাজনীতি করলে একটা এমপিও যদি না হতো, দল হিসেবে অনেক শক্তিশালী থাকতো এবং ভবিষ্যতের জন্য ইমার্জিং পলিটিক্যাল ফোর্স হিসেবে আলাদাভাবে দেখতো মানুষ। জামাতের খোয়ারে ঢুকে পড়ে অলরেডি একটা ক্ষতি করেছে। স্থানীয় সরকার নির্বাচন মে বি এ গুড স্টার্ট ফর দেম, যে তারা ইন্ডিভিজুয়ালি সক্ষমতা প্রমাণ করুক, না পারলেও স্ট্র্যাটেজি নিয়ে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় এটি নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।